আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দেশবাসী খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ পেয়ে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি। সরকারের দায়িত্ব গ্রহণের 100 দিন উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পরাজিত শক্তির ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে তা নস্যাৎ করে দেওয়ার জন্য জনগণকে সদা প্রস্তুত থাকারও আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রিয় দেশবাসী, শিশু কিশোর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট বিগত সরকারের পতন হলে 8 আগস্ট দায়িত্ব গ্রহণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণের 100 দিন উপলক্ষে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিগত 15 বছরে সংঘটিত হত্যা, গুমসহ সব ধরনের অপকর্মের বিচার করা হবে বলে ভাষণের শুরুতেই উল্লেখ করেন তিনি। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। বিগত সরকারের রেখে যাওয়া এলোমেলো দেশকে সুশৃঙ্খল করার জন্য তার সরকার অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার কাজে হাত দিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা, যার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, রপ্তানিতে গতি এসেছে, বিনিয়োগ পরিস্থিতিও উন্নতির পথে বলেও উল্লেখ করেন তিনি। দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং দাম যাতে স্বাভাবিক থাকে, এই জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। একটি নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে জানান ডক্টর ইউনূস। আর এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের নিয়মিত আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। সবার ঐক্যমতের ভিত্তিতেই এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ দেন প্রধান উপদেষ্টা। জানান, আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নভুক্ত 20টি দেশের রাষ্ট্রদূত, যাদের বাংলাদেশে দূতাবাস নেই এবং বাংলাদেশে দায়িত্ব পালনরত 7টি সহ মোট 27টি দেশের রাষ্ট্রদূত তার সাথে একযোগে বৈঠক করবেন। এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন, দেশকে মুক্ত রাখুন। এই ব্যাপারে অনড় থাকুন। এমন কিছু করবেন না যা তাদেরকে উৎসাহিত করতে সাহায্য করে। তাদেরকে সকল দিক থেকে নিরাশ করুন। সব কিছু নস্যাৎ করার জন্য প্রস্তুত থাকুন। অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী উল্লেখ করে প্রধান উপদেষ্টা সরকারের সব কাজের বিবরণ জনগণকে জানানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান। করে যাচ্ছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, রাজনীতি নিয়ে নিজেদের কোনো উচ্চাভিলাষ নেই। সংস্কার শেষে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যেতে চায় অন্তর্বর্তী সরকার। রোববার ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। এর আগে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন যাতে রাজনীতিতে সব দলের সমান সুযোগ নিশ্চিত হয়।
তামজিদ সুমনের রিপোর্ট। ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট রোববার পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় অর্থনীতি ও বাণিজ্য থেকে শুরু করে নিরাপত্তা, অভিবাসন ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে আলোচনা করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন বলেন, রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে ইউনূস সরকারকে সহযোগিতা করবে তার দেশ। Professor Yunus to lay out his vision. একটি ভালো গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। ইউনূস সরকার দেশের রাজনৈতিক পরিবেশে সব দলগুলোকে সমান সুযোগ নিশ্চিত করবে এমন একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলে প্রত্যাশা করছি। বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন করবে যুক্তরাজ্য। We must continue to work on. তারেক রহমানকে দেশে ফেরানোর প্রসঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, তারা একক বিষয়ে কোনো কথা বলেননি, তবে সরকার চাইলে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। We didn't discuss individual cases. কোনো ব্যক্তিগত বিষয়ে কথা বলিনি আমরা। প্রত্যাবাসনের বিষয়গুলোতে সরকার চাইলেই সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। And it has the full support of the UK government in these objectives. পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচন দিয়ে সরে যেতে চান তারা। আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখনও আমরা স্পষ্টভাবে জানি না, কারণ কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট দেখ, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভিসা প্রসেস সম্পূর্ণ হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে মন্ত্রণালয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। রোববার বিকেলে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের বাসভবনে এই বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেল জানায়, ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন। এ সময় দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণটা দিন দিন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের দেয়া সবশেষ তথ্য বলছে, ব্যাংকগুলোতে এখন খেলাপি ঋণের পরিমাণ 2,85,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনে আরও বাড়তে পারে এই সংখ্যা। এক্ষেত্রে ঋণ খেলাপিদের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। হাসানুল শাওনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। এসবই এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের প্রায় 17% বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দেয়া সবশেষ তথ্য মতে দেশের ব্যাংকগুলোতে এখন খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 2,84,977 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এতদিনে খেলাপি ঋণ এবং ব্যাংক খাতে দুরবস্থার সঠিক চিত্র বের হয়ে আসছে, যা বেশ ভীতিকর। যে ঋণগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই তথ্যগুলো কিন্তু এখন আসেনি, আর অতি ঝুঁকিপূর্ণ ঋণগুলো আসলে ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো সুতরাং সমস্ত তথ্য একসঙ্গে করলে দেখা যাবে যে প্রায় 4 লক্ষ কোটি টাকার বেশি আসলে খেলাপি ঋণ আমাদের আছে। এই যে বিজনেস অ্যাসোসিয়েশন গুলা, তখন তারা ব্যবসায়ীরা বলবে না যে আমাদের ব্যবসা বাণিজ্যের সে পরিবেশ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে আমরা এটা ক্ষতি, আমার কারখানা বন্ধ করে রাখতেছি। এই অবস্থায় চলতে থাকলে খেলাপি ঋণের জন্য দুঃসংবাদ। এটা দুঃসংবাদ হবে এবং এটা বাড়তে থাকবে। এ অবস্থায় ব্যাংকগুলোর ঝুঁকিপূর্ণ ঋণের তথ্য নিয়মিত এবং সঠিকভাবে পর্যালোচনার পরামর্শ বিশেষজ্ঞদের। যে যেখানেই থাকুক না কেন, পলায়া থাকুক বা দেশে থাকুক, বিদেশে থাকুক, কিন্তু তার কাগজপত্র তো এখানকার অ্যাপ্লিকেশন গুলো, সমস্ত দরখাস্তগুলো কাগজপত্র যদি আপনি চেক করেন, সেখানে দেখবেন যে আপনার জাল দলিল দিয়া, জাল কাগজপত্র দিয়া কারা কারা নিয়েছে, এদের তো বাইর করা ইজি। এটা ব্যাংক নিজেই বাইর করতে পারে। এই যে বিপুল পরিমাণে খেলাপি ঋণের যে অভিশাপ তৈরি হয়েছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য আসলে আমাদের এই মুহূর্তে যে ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম চলছে, সেটাকে আরো শক্তিশালী করতে হবে এবং খুব দ্রুত কিছু চিহ্নিত খেলাপি, যাদের আসলে কাজই আসলে খেলাপি হওয়া, তো তাদেরকে চিহ্নিত করে আসলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সরকার পরিবর্তনের পর ব্যাংক খাত সংস্কারে পদক্ষেপ নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আগামী দিনে আরও বেরিয়ে আসবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমানে দেশের সবচেয়ে বড় স্বৈরাচারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, এমন মন্তব্য করে ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নামে কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতি ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি করছে। রোববার রাজধানীতে সিপিডির আলোচনায় ব্যবসায়ী নেতারা আরও বলেন, এখনও সরকারি সেবায় সীমাহীন দুর্নীতি দেশের উন্নয়নের পথে বড় বাধা। সিপিডির গবেষণা বলছে, উচ্চ মূল্যস্ফীতি এবং বেড়ে চলা দারিদ্র্য ও বৈষম্য আগামীতে দেশের অর্থনীতিতে ঝুঁকি তৈরি করবে। হাসানুল শাওনের আরও একটি রিপোর্ট। বাংলাদেশের ব্যবসার পরিবেশ সংস্কার বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই আলোচনা অনুষ্ঠান, যাতে সংস্থাটি জানায় দুর্নীতি এবং অদক্ষ আমলাতন্ত্র দেশের ব্যবসার পরিবেশের জন্য সবচেয়ে বড় বাধা। দেশে অপরাধ এবং সহিংসতার কারণে ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক মন্দাভাব, বেকারত্ব, জ্বালানি সংকটও অনিশ্চয়তা বাড়াচ্ছে। আলোচনায় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, দেশে আস্থা রাখার মতো ব্যবসার পরিবেশ নেই। আমরা একটা দেশ হিসাবে আরবিট্রেশন, এডিআর কখনোই অনার করি না, ভেরি রেয়ার কেসেস, এন্ড দিস ইজ এ ভেরি বিগ ইস্যু। The small amounts, people who'd stop your 500 টাকার জন্য সরকারি দপ্তরে ফাইল আটকে রাখে, যা বড় ভোগান্তিতে ফেলে আমাদের। তাই সবার আগে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি মুক্ত করতে হবে। There are layers of corruption issues. এ সময় ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, তাই সবার আগে রাজনীতিতে সংস্কার প্রয়োজন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কিছু নীতির কড়া সমালোচনা করেন তিনি। সেন্ট্রাল ব্যাংক আন্ডারটেক বাংলাদেশ ব্যাংক যেন একাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সব দায়িত্ব নিয়ে নিয়েছে। এটা অনেকটা বোকার স্বর্গে বসবাস করার মতো বিষয়। ভুল নীতি চাপিয়ে দিয়ে বর্তমানে বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বড় স্বৈরাচারী আচরণ করছে। এ ধরনের স্বৈরাচারী আচরণ বন্ধ হওয়া উচিত। সেন্ট্রাল ব্যাংক টেক দিস ডিক্টেটরিয়াল সিস্টেম অ্যাওয়ে। অন্তর্বর্তী সরকার দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। জনগণের সাথে সম্পৃক্ততা নিয়ে বিতর্ক হতেই পারে, তবে একটি বিষয় স্পষ্ট, অন্তর্বর্তী সরকারের প্রতিটি সদস্যের আন্তরিকতা এবং সদিচ্ছার কোনো ঘাটতি নেই। আলোচনায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান, অপরিকল্পিত 100টি নয়, বরং কার্যকর 5-10টি অর্থনৈতিক অঞ্চল নিশ্চিতে কাজ চলছে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে এই মুহূর্তে 1,08,00,000 বেকার রয়েছে, তার মধ্যে গ্র্যাজুয়েটের সংখ্যা 26 লাখ। 2 বছরের মধ্যে 5 লাখ কর্মসংস্থান করা হবে। এরই মধ্যে 86,277 জনকে চাকরি দেওয়া হয়েছে। সচিবালয়ে 100 দিনের কার্যক্রম নিয়ে রোববার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, বিসিবিকে রাজনীতিকরণ করা হয়েছে, তা না হলে বিসিবিতে পরিবর্তন করতে হতো না। এটা সত্যি যে বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে, তবে নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা অব্যাহত আছে। 100 দিনে আইনশৃঙ্খলার পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার, সেটা ভঙ্গুর অবস্থা ছিল। আগামী 3 মাসে সরকার দ্বিগুণ কাজ করতে পারবে বলেও প্রত্যাশা তার। আমি বলবো যে 100 দিনের মধ্যে 30 দিন হয়তো একদম মন্ত্রণালয় কেন্দ্রিক যেই পলিসি কাজগুলো সেগুলো করার আমরা সুযোগ পেয়েছি। বাকি সময়টা আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে আসলে গেছে, এবং একটা ট্রানজিশন পিরিয়ড এরকমই হওয়ার কথা, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করেছি। তবে আমি মনে করি যে আগামীর যে 3 মাস, সেই 3 মাসে আমরা এই 3 মাসে যতটুকু কাজ করছি এর থেকে দ্বিগুণ কাজ করতে পারবো। রাগীর মাথায় পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে হবিগঞ্জের চুনারুঘাটে জনতার হাতে ধরা পড়লেন নীলফামারী 3 আসনের সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল। স্থানীয়রা জানায়, রোববার বিকেলে রানা মোহাম্মদ সোহেল একটি ব্যক্তিগত গাড়িতে করে শ্রীমঙ্গল থেকে সাতছড়ি যাচ্ছিলেন। পথে চুনারুঘাটের খোয়াই বেলি ব্রিজ এলাকায় যানজটের কবলে পড়েন তিনি। এ সময় তার গাড়ির সাথে পেছনে থাকা একটি মোটরসাইকেলের ধাক্কা লাগলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রানা মোহাম্মদ সোহেল
ক্ষিপ্ত হয়ে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে পিস্তল সহ সোহেলকে থানায় নিয়ে যায়। পুলিশ সুপার রেজাউল হক খান জানান, সেনাবাহিনী তাদের লোক পরিচয় দিয়ে রানা মোহাম্মদ সোহেলকে পুলিশের কাছ থেকে তাদের হেফাজতে নিয়ে গেছে, তবে তার অস্ত্রটি জব্দ করেছে পুলিশ। সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে কিনা তা জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। মওলানা ভাসানীর ৪৮তম ওফাত দিবস উপলক্ষে রোববার টাঙ্গাইলের সন্তোষে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে আরও কয়েকটি রাজনৈতিক দল দরকার উল্লেখ করে সার্জিস বলেন, যত দল বাড়বে জবাবদিহিতাও তত বাড়বে। দেশকে এগিয়ে নিতে হলে -2 ফর্মুলা বাদ দিয়ে +2 ফর্মুলা করতে হবে, তাহলেই দেশ দ্রুত এগিয়ে যাবে বলেও তিনি জানান। ১০০ দিনের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করতে পারেনি উল্লেখ করে সার্জিস বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে সরকারের অবস্থান আরও ভালো হতো। এদেশের রাজনৈতিক দলগুলো দেশের কথা, দেশের মানুষের কথা না ভেবে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ প্রাধান্য দেয় বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে দেশের মানুষ স্বস্তি পেত। রোববার সন্ধ্যায় ময়মনসিংহের মুক্তাগাছা স্টেডিয়াম মাঠে নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির ৩ নেতার সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। দলের নেতাকর্মীদের জনগণ এবং দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান নজরুল ইসলাম খান। কেউ দেশের ক্ষতি করতে চাইলে তার বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার কথা তিনি বলেন। সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়েছে আর সরকার অযথা সময় নষ্ট করছে। জুলাই আগস্টের ঐক্যকে নষ্ট করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। এবারও 2 পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, 2025 সালের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়েরের নেতৃত্বাধীন শুরায়ে নিজাম আয়োজন করবেন এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব করবেন মাওলানা সাদের অনুসারীরা। ইজতেমার মাঠ হস্তান্তর প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্ব শেষে আয়োজকরা বিশ্ব ইজতেমা মাঠ সংক্রান্ত কমিটিকে 4 ফেব্রুয়ারি বুঝিয়ে দেবেন আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা তা বুঝে নেবেন। ইজতেমার শেষে 11 ফেব্রুয়ারি কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা। কক্সবাজারের টেকনাফে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতরাতে টেকনাফের ওয়াইকং নয়া বাজার সাতঘড়িয়া পাড়া এলাকায় 2 মাদক কারবারির মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের গুলিতে আব্দুর রহমান নামে এক মাদক কারবারি আহত হন। পরে দ্রুত টেকনাফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। রিটার্ন দাখিলের শেষ দিন ছিল 30 নভেম্বর, তবে ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের প্রেক্ষিতে সময় বৃদ্ধি করা হয়েছে। রোববার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করদাতাদের সুবিধার্থে কোম্পানি ব্যতীত সকল করদাতার অনলাইনে ই-রিটার্ন ও অফলাইনে কাগজের রিটার্ন দাখিলের সময় উভয় ক্ষেত্রে 1 মাস বাড়িয়ে একটি আদেশ জারি করেছে এনবিআর। ইতোমধ্যেই 3,75,000 করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এবছর করদাতাদের রিটার্ন দাখিল ঝামেলাহীন হবে বলে প্রত্যাশা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বিমানের মাধ্যমে অবৈধভাবে স্বর্ণ আমদানি বন্ধে ও স্বর্ণ চোরাচালান রোধে কঠোর আইন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়া ট্যাক্স প্রদানের ক্ষেত্রে ই-রিটার্ন দেওয়ার জন্য আগামী বছর থেকে মোবাইল অ্যাপ চালু করা হবে বলেও তিনি জানিয়েছেন। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস এলাকায় যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে যাত্রী সহায়তা সেবা কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার
পদক্ষেপের কারণে গত 1 মাসে বিমানের যাত্রী সেবায় পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় কাস্টমস এলাকায় যাত্রী সেবা বাড়ানোর লক্ষ্যে এই হেল্প ডেস্ক কার্যক্রম চালু করা হবে। এই হেল্প ডেস্কের মাধ্যমে যাত্রীরা তাদের যে কোনো সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন। চোরাচালানের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হয়। আমি আজকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে বসবো এবং প্রয়োজনে আমরা কঠোর আইন করব যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয়, একেবারে আলাদা করে মেকানিজম করে, সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। আমরা আগামী বছর থেকে অ্যাপ চালু করব, মোবাইল অ্যাপ, এই রিটার্ন দেওয়ার জন্য। মোবাইল অ্যাপের মধ্যেই ঢুকে অথবা আপনাদের ডেস্কটপ থেকেও আপনারা এটা সাবমিট করতে পারবেন। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।